ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লীলা মজুমদারের লেখা একটি গল্প গুপে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প গুপে। ওপারের মাঠে ফুটবল খেলে ফিরতে বড্ড সন্ধে হয়ে গেল। আমি আর গুপে দুজনে অন্ধকার দিয়ে ফিরছি খেলার গল্প করতে করতে। এমন সময় গুপে বলল, ওই বাঁশ ছাড়টা দেখেছিস? বললুম, কই? সে বললে, ওই যে হোথা, মনে হয় ওখানে কি একটা লোমহর্ষক ব্যাপার ঘটেছিল না? গুপের দিকে তাকালুম। এমন সময় এমন কথা আশা করিনি। আমি বললুম, গুপে, তুই কিছু খেয়েছিস নাকি? গুপে বলল, চোখ থাকলেই দেখা যায়, কান থাকলেই শোনা যায়। আমি বললুম, নিশ্চয়ই, মাথা না থাকলে মাথা ব্যথা হবে কি করে? গুপে বলল, তুই ঠিক আমার কথা বুঝলি না, দেখবি চল আমার সঙ্গে। বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। পেঁচোর মায়ের কথা মনে পড়ে গেল। সেও সন্ধেবেলা মাছ কিনে ফিরছে, বাঁশঝাড়ের পাশ দিয়ে আসছে। এমন সময় কানের কাছে শুনতে পেল, পেঁচোর মা, মাছ দে। পেঁচোর মা হনহনিয়ে এগিয়ে চলল, কিন্তু সেও সঙ্গে চলল, দে বলছি, মাছ দে। গুপে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা লোমহর্ষক সিরিজের বিকট বই পড়ত। আমায় একটা দিয়েছিল, তার নাম তিব্বতী গুহার ভয়ঙ্কর বা ওই ধরনের কিছু একটা। আমায় বলেছিল, দেখ, রাত্রে যখন সবাই ঘুমোবে একা ঘরে পিদিম জেলে পড়বে, দেওয়ালে পিদিমের ছায়া নড়বে, ভারী গা শিরশির করবে, খুব মজা লাগবে। আমি কিন্তু একবার চেষ্টা করে টের পেয়েছিলাম ওই রকম মজা আমার ধাতে সইবে না। আজ আবার এই। গুপে বললে, কি ভাবছিস? চল দেখি গিয়ে। বাবার কে এক বন্ধু একবার দিল্লিতে একটা পুরনো সেকেল আমলের বাড়িতে একটা মরা শুকনো বুড়ি আর এক ঘড়া সোনার মোহর পেয়েছিল। দেখেই আসি না, হয়তো গুপ্তধন পোতা আছে, যক্ষ পাহারা দিচ্ছে। তারার আলোয় দেখলুম তার চোখ দুটো অস্বাভাবিক জল করছে। তাই দেখিয়ে আমার ভয় করতে লাগলো। আবার বাঁশঝাড়ের যক্ষ। কিন্তু কি করি, গুপিটা আঠালির মতো লেগে রইল। অগত্যা দুজনে অন্ধকার ঘন ঝোপের মাছ দিয়ে আস্তে আস্তে চললুম। গুপে আবার কি একটা মস্তক্ষীণ খুনের গল্প শুরু করলো। কবে নাকি কোন পুরনো ডাক বাংলোয় কেউ রাত কাটাতে চাইতো না। লোকে বলতো, যারাই থেকেছে রাতারাতি মরে গেছে, কেউ কিচ্ছু করতে পারে না। বাবুর্চি বলে, हम तो मुर्गी पका के और परोठा सेक के सबको खिला के वही हमारा कोठी चला गया, रात में कभी इधर आता नहीं, बहुत गा छमछम करता और जे सब कांड होता जो मालूम होता अलबत शैतान आता है। শেষে কি এক সাহসী মস্ত এক কুকুর নিয়ে বন্দুকে গুলি ভরে বসে রইল, কি হয় দেখবে। কোথাও কিছু নেই, ঘরদোর ঝাড়া পোচা পরিষ্কার। আশ্চর্য, দেওয়ালে একটা টিকটিকি কি ঘুমন্ত মাছি অবধি নেই। অনেক যখন রাত, লোকটা আর জেগে থাকতে পারছে না, দেশলাই বের করছে সিগারেট খাবে বলে। কুকুরটাও ঝিমোচ্ছে। এমন সময় পাশের ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল, সঙ্গে সঙ্গে আলোটাও কমে এলো। গল্প বলতে বলতে আমাদের চারিদিকের আলোও কমে আসছিল, আর গুপের স্বর নিচু হতে হতে একেবারে ফিসফিসে দাঁড়িয়েছিল, আর তার চোখ দুটো আমার কপাল ঝাঁঝা করে ভিতরের মগজগুলোকে ঠান্ডায় জমাট বাঁধিয়ে দিচ্ছিল। আমার গলা শুকিয়ে এলো, কান বো বো করতে লাগলো, নিশ্চয়ই মূর্ছা যেতাম। তারপর সেখান থেকে টেনে আনো রে। কিন্তু হঠাৎ চেয়ে দেখি সামনেই বাঁশঝাড়। দেখে থমকে দাঁড়ালো। অন্য একটা ভয় এসে কাঁধে চাপলো। বাঁশঝাড়ের মধ্যে স্পষ্ট শুনলুম খপ খপ শব্দ, যেন বুড়ো সাপ নিবিষ্ট মনে একটার পর একটা কোলাব্যাং গিলে খাচ্ছে। গুপের দিকে তাকালুম। জায়গাটার থমথমে ভাব নিশ্চয়ই সেও লক্ষ্য করেছে। তার মুখটা অন্ধকারে সাদা মরার মতো লাগছিল। জায়গাটা হাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল।
ঝিঝি পোকার ডাক ভালো করে শোনা যাচ্ছিল না। আমার মনে হতো লাগলো আর কখনো বাড়ি যাব না। পিসিমা আজ মালপো ভেজেছেন, সে কি দাদা একা খাবে? মাস্টার মশাই এতক্ষণে এসে বসে রয়েছেন, হয়তো শক্ত শক্ত অঙ্ক ভেবে রাখছেন। আহ, গুপেটা যে কেন জন্মেছিল। গুপে আস্তে আস্তে ঠেলা দিয়ে বলল, চল কাছে যাই। বাঁশ ঝাড়গুলো ঘেঁষাঘেঁষি করে গোল হয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল তারার আলোয় মধ্যিখানটা একেবারে ফাঁকা। আশেপাশে ঘন বিছুটি পাতা, সে জায়গাটা শুকনো ঘাসে ঢাকা। থেকে থেকে দু একটা বুনো কচু গাছ। ভীষণ ভুতুড়ে ব্যাপার। তারপর চোখ তুলে যা দেখলাম, বুকে রক্ত হিম হয়ে গেল। মনে হলো ছেলেবেলায় একবার মাঝরাত্রে ঘুম ভেঙে গিয়ে দেখি ঘরের সব আলো নিভে গেছে, ঘুরঘুটে অন্ধকার, তার মধ্যে খসখস শব্দ, যেন কিসে বসে বসে শুকনো কিসের ছাল ছাড়াচ্ছে। এত কথা মনে করবার তখন সময় ছিল না, কারণ আবার ভালো করে দেখলাম দুটো সাদা জিনিস, মানুষের মতন, কিন্তু তারা হতেই পারে না মানুষ। জায়গাটা যে শাকচুনির আস্তানা সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। স্পষ্ট একটা ভ্যাপসা দুর্গন্ধও নাকে এলো। অন্ধকারে দেখলাম দুটো খুব লম্বা আর রোগাকি, আপাদমস্তক সাদা কাপড়ে জড়ানো, মাথায় অবধি ঘোমটা দেওয়া, নড়ছে চড়ছে। দেখলাম তাদের মধ্যে একজন ছোট্ট কোদাল নিয়ে নরম মাটি অতি সাবধানে খুঁড়ছে, অন্যজন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। মনে পড়ল জ্যাঠামশাই একবার কলকাতায় পুরনো চক মেলানো বাড়িতে ছিলেন। সেখানে একদিন রাত দুপুরে দিদিরা ভূত দেখেছিল, কলতলায় গোজ গোজ বাসন মাজছে। তারপর থেকেই তো সর্দির ফিটের রোগ। ও কিছু না, ভূতের কুদৃষ্টি। আবার তাকিয়ে দেখি খোঁড়া শেষ হয়েছে। গভীর গর্ত মনে হলো। এতক্ষণ অত্যন্ত অস্বস্তি বোধ হচ্ছিল। ঘাড়ে মশা কামড়াচ্ছিল, চুলের মধ্যে কাঠপিঁপড়ে হাঁটছিল, আর পা বেঁকে একটা প্রাণপণে উঠতে চেষ্টা করছিল। গুপের পাশে তো অনেকক্ষণ ধরে একটা গোসাপের বাচ্চা ওঁত পেতে বসেছিল। গুপে দেখছিল না, আমিও কিছু বলছিলাম না। ওকে কামড়াক না, আমার ভালোই লাগবে। সেই সাতা দুটো আবার উঠে দাঁড়িয়ে কি একটা ভারী জিনিস অন্ধকার থেকে টেনে বের করলো, গর্তের পাশে একবার নামালো। মনে হলো ছালায় বাঁধা, মাগো কি ওটা! একটা নতুন কথা মনে করে ভয় কাদা হয়ে গেলাম। এরা হয়তো ভূত নয়, খুনি ডাকাত, কাকে মেরে ছালায় বেঁধে গভীর অন্ধকারে বাসারে নিরিবিলিতে পুঁতে বাড়ি চলে যাবে, কেউ টেরও পাবে না। ভাবলাম নিঃশ্বাস বন্ধ করে থাকি। তারা এদিকে কালো জিনিসটাকে পুঁতে এ ওর দিকে তাকিয়ে বিশ্রী ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো। কালো মুখে সাদা লম্বা লম্বা দাঁতগুলো চকচক করলো। তারপর তারা অন্ধকারে মিলিয়ে গেল। সে সন্ধ্যার কথা কাউকে বলতে সাহস হয়নি, বিশেষত গুপে যখন বাড়ির দরজার কাছে এসে আস্তে আস্তে বলল, কাউকে বলিস না বুঝলি, কাল আবার যাব, এর মধ্যে নিশ্চয়ই সাংঘাতিক কোনো ব্যাপার জড়িত আছে। আমি কথা না বলে মাথা নাড়লাম। বিশ্বাসই করতে পারছিলাম না যে জ্যান্ত বাড়ি ফিরছি। পরদিন মনে করলাম আজ কিছুতেই গুপের কাছে যাব না। এ তো ভারী আহ্লাদ, উনি শখ করে আগারে বাগারে ভূত তাড়িয়ে বেড়াবেন আর আমায় ওর সঙ্গে সঙ্গে ঘুরে মরতে হবে। কেন রে বাপু, শাকচুন্নি যদি অতই ভালো লাগে একাই জানা, আমায় কেন? অনেক করে মন শক্ত করে রাখলুম, আজ কোনো মতেই যাব না। এমনকি মেজো দাদামশাইয়ের বাড়ির চণ্ডীপাঠ শুনতে যাব, তবু বাঁশ ছাড়ে যাব না। সারাদিন কূপের ত্রিসীমানায় গেলুম না। ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসলুম, সব কটা অঙ্ক করলুম। টিফিনের সময় পণ্ডিত মশাইয়ের কাছে ব্যাকরণ বুঝতে গেলুম। এমনি করে কোনো মতে দিনটা কাটলো। কিন্তু বাড়ি ফেরবার পথে কে যেন পিছন থেকে এসে কাঁধে হাত দিল। আঁতকে উঠে ফিরে দেখি গুপি। সে বললে, মনে থাকে যেন সন্ধেবেলা। মনে খুব জোর নিয়ে বলে ফেললুম, গুপে আমি যাব না। সে হঠাৎ চুপ করে থেকে বললে, ও বুঝেছি, ঠিক আছে তাহলে থাক। ভয় যখন পেয়েছিস তখন আর গিয়ে লাভ কি? তা তুই বাড়ি গিয়ে দিদিমার কাছে ব্যঙ্গমা ব্যঙ্গমিয়া রাজকন্যা রাজপুত্রের গল্প শোনগে। আমি কেলোকে নিয়ে যাব, তোর চেয়ে ছোট হলেও ও অনেক সাহসী।
বড্ড রাগ হলো। বললুম, ওরে গুপে, সত্যি কি ভয় পেয়েছি? ঝোপ জঙ্গলের সাপ খোপের বাসা, তাই ভাবছিল আচ্ছা না হয় যাওয়াই যাবে। গুপে বলল, তাই বল। আবার চারিদিক ঝাপসা করে সন্ধে এলো। মাঠ থেকে ফিরতে গুপে ইচ্ছে করে দেরি করল। সূর্য ডুবে গেল। আমরাও বাসার দিকে রওনা হলুম। আজ আমি প্রাণ হাতে নিয়ে এসেছি। মারা যাব, তবু টু শব্দটি করব না। বাসারের কাছে এসে কেমন গা ছমছম করতে লাগলো। জায়গাটাতে ভূতের আনাগোনা হয় সত্যি। এত ভালো ভালো জায়গা থাকতে এই মশাওয়ালা বাসারে আড্ডা কারবার আমি কোনো কারণ ভেবে পেলাম না। আজ তারার আলো একটু বেশিই ছিল। সেই আলোতে দেখতে পেলাম তারা আজ আবার এসেছে, ঠিক মানুষের মতন দেখতে। তবে পা উল্টো কিনা অনেক চেষ্টা করেও বুঝতে পারলুম না। মনে হলো এদের উল্টো হয়ে গাছে ঝোলা কিছুই আশ্চর্য নয়। তারা এর দিকে তাকিয়ে শকুনের মতন হাসতে লাগলো। তারপর কোদাল বের করে ঠিক সেই জায়গাটা খুঁড়তে লাগলো। দম আটকে আসছিল। কে জানে কি বিভৎস ভোজের আশায় ওরা এসেছে। খুঁড়ে সেই কালো জিনিসটা টেনে তুলল। দেখলাম ছালা নয়, চিত্তে রাখা কলসি। ভাবলুম গুপ্তধন। তারা কলসির মুখ খুলতেই আবার সেই দুর্গন্ধ। নিশ্চিত কিছু বিশ্রী জিনিস আছে ওর মধ্যে। কিন্তু তারা খাওয়ার কোনো আয়োজন করলে না। একজন আরেকজনের দিকে তাকিয়ে স্পষ্ট খুদের মায়ের গলায় বলল, হ্যাঁলা বাঘ দিব, প্রদীপিসি ঠিকই বলেছিল। দেখো না বাঁচারে পুঁতে শুটকিগুলো কেমন মজেছে। গুপে একটা প্রচণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে শিউরে উঠল। বলল, চল, পৃথিবীতে দেখছি অ্যাডভেঞ্চার বলে কিছুই নেই। আমি তৎক্ষণাৎ বাড়িমুখো রওনা দিলাম। বাড়ির কাছে এসে গুপে বলল, কোথায় মরা, কোথায় গুপ্তধন, আর কোথায় বা শুটকি মাছ। আর কারোর কাছে কিচ্ছু আশা করব না। আমি কিন্তু ব্যাপারটাতে বেশ খুশি হলাম। কিছু বললাম না, কেবল মনে মনে সংকল্প করলাম খক্ষসের হাতে পড়ব বড়, তবু গুপের হাতে কখনো নয়। ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা একটি গল্প গুপে। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক করবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।